পাশের বাসায় নাকি নতুন ভাড়াটিয়া এসেছে, সাথে আছে তাদের হ্যান্ডসাম হাদারাম ছেলে। শুনলাম তার আশপাশ দিয়ে ঘুরঘুর করলেও নাকি সে মেয়েদের দিকে তাকায় না। আর এই সব খবর আমার কাছে পৌঁছে দেয় আমার রিপোর্টার জুথি। আল্লাহর কৃপায় আমার বেলকনির বারান্দা আর তার বেলকনির বারান্দা মুখোমুখি। দুর্ভাগ্যবশত সে এদিকের জানালার পর্দা সরায় না আর বারান্দার দরজাও খুলে না। সব মিলে আমি জানি না যে পাশের বাসায় ওই রুমটাতে কে থাকে। গত সপ্তাহে জুতি এসে বলল, জানেন বর্ণ আফা, পাশের বাসায় মন কয় নতুন ভাড়াটিয়া আসছে, একটা হ্যান্ডসাম যুবক পোলাও আছে তাগো। তুই জানে কি করে? 2 দিন ধইরা বৈকালে হেরে ছাদে বইসা থাকতে দেখি, তাই বুঝলাম। ও তাই? আপনি তারে বারান্দায় দেখেন নাই? না তো, দেখবেন কি কইরা, হেই বেটা তো কারো দিকে তাকায় না। তুই জানলি কি করে? আমি ছাদে কাপড় উঠাইতে গিয়া তারে দেখা কু শব্দ করেছি মেলাক্ষণ, কিন্তু বেটা একবারও তাকাইল না। আমি অবাক হয়ে বললাম, কু করছিস কেন? সে লাজুক মুখ করে মুখ নুইয়ে বলল, কু হইল কোকিল পাখির ডাক, তাই ভাবছিলাম পাখি ভাইবা যদি একবার তাকায়। ওর কথা শুনে আমি হাঁ করে তাকিয়ে থেকে বললাম, এতো দিন জানতাম কুহু হলো কোকিলের ডাক। তা কোকিল পাখি, তুই তার তাকানো নিয়ে পড়ছিস কেন? সব খবর আপনিরে দিমু, তাই সব খবর দেওয়া হয়েছে, এখন তুই যা, আমি দেখছি ওই বেটা মন কয় আপনার দিকেও তাকাইব না। কে বলল তোকে? আমি বড় বড় চোখে তার দিকে তাকাতেই সে বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল, কেউ না আপা, আমি যাই, কাম আছে। কথাটা বলে সে দ্রুত প্রস্থান করল। ও ছেলের তাকানো নিয়ে আমার কোনোই মাথা ব্যথা নেই। তাকে জ্বালিয়ে ভস্ম করব, ডিসিশন ফাইনাল। আমি আইডিয়া খুঁজতে শুরু করলাম। অনেক ভেবে বের করলাম গান বাজিয়ে জ্বালাবো। আনন্দদায়ক ঘটনা হলো, আমি ফুল সাউন্ডে গান বাজাই, কিন্তু তাতেও তার কোনো প্রতিক্রিয়া নেই। তাই ভাবলাম ডোজ বাড়াতে হবে। আর সে কারণে নিজের গান গাওয়া। আমি ওদের ব্যালকনি দেখে মুখ করে জোরে জোরে গান, মেরি সামনে ওয়ালি খিলকি মে এক চাঁদ কা টুকরা রে হাত তো আফসোস হ্যাঁ হুঁ হামচে কুচ উকরা উকরা রে হত্যা হো। এই ছেলেদের গান হয়েছে তো কি হয়েছে, গান তো গানই। গান যদি মনের কথা বলে তবে সেটা গাওয়া যায়। সকালে উঠে দরজা জানালা খুলে গান শুরু করি। বেকুবটা কানে শুনে না নাকি কে জানে, আমি তো এরকম চিল্লিয়ে গান গাই। মূলত এটা এক প্রকার ইপটিজিং, আর এটা করতে আমার খুব ভালো লাগে। কয়েকদিন ধরে খালি গলায় গান গেয়েও যখন ফলাফল পেলাম না, তখন মনে হলো খালি গলার গান হয়তো তার ভালো লাগে না, তাই সে জানালার পর্দাও হয়তো সরান না। বাধ্য হয়েই আব্বুকে বললাম, আব্বু আমার একটা হারমোনিয়াম লাগবে। আব্বু অবাক চোখে তাকিয়ে বলেন, হারমোনিয়াম কি করবি? আমি করুণ অসহায় মুখ করে বললাম, গান গাইব। কি? কোনো কালেও তো তোকে গান গাইতে দেখিনি, হঠাৎ গান গাইবি কেন? পাশের বাসায় ছেলেটা খালি গলায় গান পছন্দ করে না, সেই জন্য হয়তো বাইরেও আসে না, তাই হারমোনিয়াম বাজিয়ে গান গাইব। আব্বু মুচকি হেসে বললেন, বলিস কি? ও ছেলে কানে শোনে তো, কি জানে। তাকে দেখলি কোথায়? এখনো দেখিনি। যুথি বলল, পাশের বাসায় নাকি হ্যান্ডসাম একটা হিরো এসেছে, আর সে নাকি কোনো মেয়ের দিকে তাকায় না। আমার কথা শুনে আব্বু যে বেশ খানিকটা অবাক হলেন তা তার চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে। কাজের বুয়া খবর দিয়েছে, আর সেটা না দেখেই গান শুরু করেছি, আবার হারমোনিয়াম কিনেও চাইছি। অবাক না হলে হয়তো আমি অবাক হতাম। আব্বু বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বললেন, না দেখেই গান শুরু করে দিলি, আবার হারমোনিয়ামও চাইছিস? আমি রেগে গিয়ে বললাম, এ তো কথা রাখো তো, কিপটার মতো কথা বলো কেন? একটা জিনিস চাইছি, আর সেটা দেবার নামে খোঁজ নাই,
পুলিশের মতো জেরা করে চলছো। লাগবে না হারমোনিয়াম, রেগে যাচ্ছিস কেন? আমি চাই তোর মিশন সার্কেস হোক। ঠিক আছে, আজকেই তো হারমোনিয়াম পেয়ে যাবে। আমি ফিক করে হেসে বললাম, গুড বয় একটা। এই বয়সে আমাকে বয় বলিস না, তোর মা শুনে ফেললে আমার সাথে নানিগিরি শুরু করবে। তখন আমাকে উদ্ধার করার জন্য কেউ থাকবে না। আব্বুর কথা শুনে হা হা করে হেসে ফেললাম, সাথে আব্বুও হাসলেন। আমার বাবা হলেন পৃথিবীর সেরা বাবা, আমার বেস্ট ফ্রেন্ড। আমার সব বখাটে বানাতে আব্বুর প্রশ্রয় আছে। এমন বাবা পাওয়া সৌভাগ্যের ব্যাপার। আর আমি নিঃসন্দেহে সৌভাগ্যবতী। বিকেলে আব্বু হারমোনিয়াম কিনে আনলেন। আমি তো ভীষণ খুশি। এবার দেখি ফলাফলে কি আসে। পরের দিন সকালেই হারমোনিয়াম নিয়ে গান শুরু করলাম। যদিও হারমোনিয়ামের সুর আর আমার গানের সুর সম্পূর্ণ আলাদা, তবুও আমি খুব খুশিতেই আছি। গান ধরলাম, তোমাকে চাই আমি আরো কাছে, তোমাকে বলার আরো কথা আছে, বলতে পারি না মুখে তবা তবা, দিলে শরম লাগে উহু আহা। এইটুকু গাইতেই কি যেন শুনলাম। সামনে মুখ তুলে তাকাতেই দেখি কাঙ্ক্ষিত সেই হ্যান্ডসাম হাদারাম দাঁড়িয়ে আছে। ওয়াও, কি কেরামতি হারমোনিয়ামের! আমি তো খুশিতে বাকবাকুম। ছেলে পুরাই আগুন। আগুন দেখতে আমি হাঁ করে কিছুক্ষণ চেয়ে থাকলাম। যদিও তার সৌন্দর্যে আমার কিছু যায় আসে না। সামনের রুমে যে ছেলে থাকবে তাকে জানানোটাই হলো আমার প্রতিবেশীগত অধিকার। সে ছেলে কুৎসিত হোক বা হ্যান্ডসাম হোক, সে সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমিও তার দিকে হতবাক হয়ে তাকিয়ে এসব হাবিজাবি ভাবছি। কিভাবে যে শুরু করব সেটা ভেবেই কুল কিনারা পেলাম না। আমি যখন কিনারা খুঁজতে ব্যস্ত তখন সে চিৎকারে বলল, রোজ সকালে উঠে চিৎকার করেন, পাশে প্রতিবেশীদের যে প্রবলেম হয় সেই সেন্সটুকু আপনার নেই। আমি হাঁ করে কিছুক্ষণ তার দিকে চেয়ে থেকে তারপর হাঁ বন্ধ করে বললাম, এসব সেন্স টেন্স আমি সাথে রাখি না, এসব বর্ণর জন্য নয়। এসব কথা বাদ দিয়ে বলুন আপনার নাম কি? সে অবাক হয়ে বলল, হোয়াট? আমি মুচকি এসে বললাম, বানান করে বলবো হিরোটা? সে রেগে গিয়ে বলল, ফালতু কথা রেখে আপনার এই কাকা বন্ধ করুন। আপনার কাকা আমার কানে এসে আমার ঘুমের প্রবলেম করে। আমি মুখ ভেঙচি কেটে বললাম, রাখুন আপনার ঘুমের প্রবলেম। নাম না বললে তো কাকা শুনতেই হবে হ্যান্ডসাম। নাম বলেন, কুহু কুহু শোনাবো। সে আমার কথা শুনে আরও রেগে গিয়ে বলল, বখাটে মেয়ে একটা। কথাটা বলে আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই সে রুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিল। মুখের সামনে দরজা বন্ধ করে এত বড় অপমান বর্ণকে? বর্ণ এর সুদ নিয়েই ছাড়বে। আমি নিজেও আমাকে বখাটে মনে করি, তাই তার কথায় আর ডোন্ট কেয়ার। আমি সাথে রাগ দেখানো মানেই হলো নিজে ইনভাইট করে বিপদ ডেকে এনে জীবনের 12:30 বাজানোর। আমি জোরে জোরে বললাম, বকাটেদের দেখছো কি চান্দু? তোমার জীবন তেজপাতা বানিয়ে তবেই ছাড়বো বর্ণ। আমি গান বন্ধ করলাম না। প্রতিদিন নিয়ম করে আমি গান গাই। নিজেকে আজকাল গায়িকা মনে হয়, কিন্তু ওই হারামজাদাটা কিছুতেই সামনে আসে না। সামনে না এলে তো জ্বালানোর সুবিধা হয় না। একদিন বিকালে জুথি দৌড়ে এসে বলল, বর্ণ আপা ওই বারান্দা উপরে বসে আছে। আমি অবাক হয়ে বললাম, বানর কোথা থেকে এলো? আমাদের এলাকায় তো কোনো জঙ্গল নেই, নাকি সুন্দরবন থেকে লাফ দিয়ে উত্তরবঙ্গে এলো? আরে আপা, পাশের বাসার ওই বান্দরটার কথা কইতেছি। পাশের বাসায় ওরা বানর পোষে। ওয়াও, দারুণ তো। তাহলে তো একদিন বানর দেখার উছিলায় ওদের বাসায় যাওয়াই যায়। বান্দর পোষবে কে? হেই বেটা তো নিজেই একটা বান্দর। মানে? কোন পোলা বান্দর? ওই সরি বানর যে পোলারে গান শোনাই, হেই পোলার কথা কইতেছি। ও তাই বলো, তো তাকে বানর বলছিস কেন? নাম না জানলে কি কমু কন? আমি তারে হ্যান্ডসাম কইলে তো আপনি মাইর খাইবে। হ্যান্ডসাম না, ওটা হ্যান্ডসাম হবে। আর মাইন্ড না, ওটা মাইন্ড হবে। হইল আপা, ইহা বানান মিস্টেক। মিস্টেক না, মিস্টেক হবে। ইংরেজি পারিস না? তাহলে বলতে যাস কেন? মাথাটা খেয়ে নিলি, যা তো এখন। আপনি উপরে যাইবেন না?
যাবই, এখন তুই যা। আমি জ্যোতির সাথে কথা শেষ করে ছাদে গেলাম। ছাদে উঠতেই দেখি হিরোটা চেয়ার পেতে বসে থেকে বই পড়ছে। ওহ, আমার কি যে খুশি লাগছে, তাকে জ্বালাতে আমার ইদিত লাগে। আমি একটা কাশি দিয়ে মুচকি হেসে বললাম, হিরো, তোমার নামটা বলো। সে চমকে উঠে পেছনে ফিরে তাকালো। আমি হাসি হাসি মুখ করে বললাম, আমাকে চিনতে পারছো না হিরো? আমি সেই গায়িকা বর্ণিতা। সে মুখ ফিরিয়ে নিয়ে বলল, চিনেছি। ভেরি গুড, এখন ঝটপট তোমার নামটা বলে ফেলো। নাম শুনে কি করবেন? নাম কাগজে লিখে পানিতে চুবিয়ে সেই পানি খাবো ডার্লিং। আচ্ছা, আপনি আমাকে এত বিরক্ত কেন করেন? আমি তো আপনাকে কোনো ক্ষতি করিনি। বকাটে ছেলেরা পথে ঘাটে নিরহ মেয়েদের কোনো বিরক্ত করে। মেয়েগুলো কি তাদের বাড়িতে গিয়ে ক্ষতি করে এসেছিল? আপনি আসলে একটা জাতা। কেমন জাতা? বকাটে জাতা। ডার্লিং, এসব ছেড়ে বলো তোমার নাম কি? সে রেগে চোখ লাল করে বলল, একটা মেয়ে হয়ে এসব বলতে আপনার লজ্জা করে না? আমি ইনোসেন্ট মুখ করে বললাম, কি বললাম? আর ভাষার গায়ে কি মেল ফিমেল লেখা আছে? কি সব ভাষা আছে? এসব ছেড়ে নাম বলো ডার্লিং। বলবো না। কথাটা বলেই সে হনহন করে নিচে চলে গেল। আর হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেল। আমি চিল্লিয়ে বললাম, ডার্লিং, এমন করে আমার পেট ব্যথা করে দিলে তোমার কিন্তু ভালো হবে না। এটা বোনের ভবিষ্যৎবাণী। মজার ঘটনা ঘটলো। আব্বু আমার গান শুনে খুশি হয়ে তবলা কিনে এনে বললেন, বর্ণ, তুই গান গাইবি আর আমি তবলা বাজাবো। দেখি ও ছেলে বাইরে না বেরিয়ে কোথায় যায়। আব্বু আমার বেস্ট ফ্রেন্ড, আমার সব কাজে তার সম্মতি আছে। আম্মু আমার কাজে ব্যাগরা দিলেও আব্বু আমাকে আড়াল করেন। আমি একে ওকে জ্বালাই, এটা আমার পৈশাচিক আনন্দ। আর এই সব কিছুই আব্বু জানেন। আব্বু আমার হাসি মুখ দেখার জন্য সব কিছুই করতে পারেন, কিন্তু ডুগি তবলা কিনে আনবেন এটা আমি কল্পনাও করিনি। তবে আমি তবলা দেখে খুব খুশি হয়েছি। একগাল হেসে দিয়ে বললাম, হ্যাঁ, ঠিকই বলেছ। এবার চান্দু যাবে কই? চান্দুকে টেনে বাইরে এনেই ছাড়বো ইনশাল্লাহ। আব্বু উৎসাহ আর উচ্ছ্বাস নিয়েই বললেন, শোন, শুধু সকাল নয়, আমরা সন্ধ্যাতেও গান গাইব। একবেলা গান গাওয়াটা কম কম লাগছে। আব্বুর কথা শুনে অবাক হলাম। আমার গান গাইব মানে কি? আব্বু আমার সাথে গান গাইবে নাকি? অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আব্বু, তুমিও আমার সাথে গান গাইবা? আব্বু ভীষণ করুণ দুঃখী দুঃখী মুখ করে বললেন, হ্যাঁ, গাইবো। সেই কলেজ লাইফে গান গাইতাম। বন্ধুদের সাথে আড্ডা দিতে দিতে গান গাইতে শুরু করলে এক এক করে সবাই উঠে যেত। শেষমেশ দেখতাম আমি একলা বসে গান গাইছি। সঙ্গীতের মর্ম ওরা বুঝলো না। তারপর থেকে গান গাওয়া ছেড়ে দিয়েছ। তবুও আমি হাল ছাড়িনি, গান গেয়েই চলেছিলাম। একদিন সব বন্ধুরা বলল, এরপর যদি গান গাস তাহলে তোর সব দাঁত ভেঙে দেব শালা। তারপর দেখি দাঁতহীন হয়ে তোর বিয়ে হয় কি করে। বিয়ে হবে না, এমন রিস্ক নেওয়া যাবে না, তাই গানটাই ছেড়ে দিলাম। আমি মন খারাপ করে বললাম, এভাবেই তুমি চাপে পড়ে গান ছেড়ে দিয়েছো? পরে আরেকটা চান্স নিয়েছিলাম। কোথায়? বিয়ের পরে তোর মাকে গান শোনাতে চেষ্টা করেছি। বিছানায় শুয়ে থেকে গান গাই, ওয়াশরুমে বসে গান গাই, অফিসে রেডি হবার সময় গান গাই, ঘুমানোর আগেও গান গাই। নতুন নতুন সে কিছু না বললেও একটু পুরানো হতে একদিন সে আমার গান শুনে হাউমাউ করে কান্না শুরু করলো। আমি তো হতবাক। জিজ্ঞেস করলাম, কাঁদো কেন? সে বলল, বিনা দোষে আমি নাকি রোজ তাকে শাস্তি দেই এই অদাক্ষ গান শুনিয়ে। তবুও আমি সুযোগ পেলে রুমে বসে গান গাই। একদিন তোর মা তার সব কাপড় চোপড় নিয়ে পাশের রুমে শিফট করলো। বউহীন রাত বড়ই যন্ত্রণার, তবুও আমি গান ছাড়লাম না। সপ্তাহখানেক পর তোর মা বাপের বাড়ি চলে গেল। 7 দিন 10 দিন 1 মাস চলে যায়, তাও সে বাপের বাড়ি থেকে ফিরে না। একটাই শর্তে সে ফিরে আসবে। বউকে বাড়ি আনতে গান ছেড়ে দিলাম। ইস, কি হৃদয় বিদারণ ঘটনা। হ্যাঁ রে। মনে মনে আমি খুব খুশি হলাম। ওয়াও, আব্বুর গান দিয়ে কেল্লা ফতেহ করব। আমি ভয়ানক খুশি হয়ে বললাম, ও মা গো, তাহলে তো দেখছি তুমি ঐতিহাসিক গায়ক। তোমার গান শুনিয়ে ওই ছেলেকে জব্দ করতেই হবে। সে নিশ্চয়ই ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যাবে তোমার গান শুনে। গানের জন্য দারুণ একটা সঙ্গী পাওয়া গেল।
ভেবেই ভালো লাগছে। আব্বু বেশ খুশি খুশি চোখে তাকিয়ে বললেন, বুঝলি বর্ণ, এতদিনে আমার প্রিয় জিনিসটা ফিরে পেতে চলছে। আমার যে কেমন লাগছে তা তোকে বোঝাতে পারবো না। কিন্তু তোর মা আবার বাপের বাড়ি চলে যাবে না তো? এই বয়সে আম্মু বাপের বাড়ি গিয়ে কি করবে? গিয়ে তো 2 দিনের বেশি থাকতেও পারবে না। আম্মুকে নিয়ে টেনশন করো না, বরং এই ভেবে খুশি হও যে তোমার প্রিয় জিনিসটা দারুণভাবে আমার কাজে লাগবে। আব্বু একগাল হেসে বেশ উৎসাহ নিয়ে বললেন, আজ তবলা দিবস হিসাবে প্রথম জাতীয় সঙ্গীত দিয়ে বিচিত্র অনুষ্ঠান শুরু হবে। ও ছেলেকে আমরা দেখে নেব, ওকে? পরন্ত বিকেলে আমরা হারমোনিয়াম আর তবলা নিয়ে বাপ মেয়ে গান গাইতে শুরু করলাম। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আনন্দের ব্যাপার হলো আমি হারমোনিয়াম বাজাতেই পারি না, তাই গানের সুরের সাথে হারমোনিয়ামের সুর মিলছে না। এর চেয়ে ডাবল আনন্দর খবর হলো আব্বু যেদিকে বাজাচ্ছে আর কি বাজাচ্ছে তা একটা জটিল রহস্য। আরেকটা ব্যাপার হলো আব্বুর গলার স্বর এত জোরে বাজছে যে আমার গলার স্বর শোনাই যাচ্ছে না। আমি ভলিউম বাড়িয়ে আরেকটু জোরে গাইলাম, দেখি আব্বু আরও জোরে ভলিউম বাড়াল। সব মিলেই কাউকে ইপটিজিং করার জন্য এটা একটা স্পেশাল থেরাপি। আমরা ব্যালকনির বারান্দায় বসে গান গাইছি আর তাকিয়ে আছি ওদের দরজার দিকে, কখন পাখি বের হবে আর ইপটিজিংয়ের ফাঁদে আটকে যাবে। পরন্ত বিকেলে আমাদের সুরেলা গান সহ হারমোনিয়াম তার তবলার ছন্দ শুনে পাখি বেরিয়ে এলো। আব্বু আর আমি একে অপরের দিকে তাকালাম। আব্বু আঙ্গুল ইশারা করে আমাকে বললেন, ছেলে আমার পছন্দ। তারপর আব্বু চোখ টিপ মেরে বললেন, এই হ্যান্ডসাম, তোমার নামটা তো বলো। সে চোখ কপালে তুলে আব্বুর দিকে চেয়ে রইল। আব্বু মুচকি এসে বললেন, বাসা হারিয়ে ফেলছো হিরো। সে কিছু না বলে রুমে চলে গেল। আব্বু চিল্লিয়ে বললেন, হেই বয়, এমন করে চলে যেও না। সে ভিতরে যাবার পর আব্বুর সাথে হাত মিলিয়ে আমরা দুজনে খুব হাসলাম। আব্বু বললেন, জানিস বর্ণ, এই বয়সের বকাটেপনা করতে আমার হেব্বি লাগছে। আর পুরুষ হয়ে পুরুষকে ইপটিজিং আমার আনন্দ দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। পরের দিন বিকেলে ছাদে উঠতেই দেখি হিরো দাঁড়িয়ে আছে। নাম জিজ্ঞেস করে তো লাভ নেই, তাই তাকে ছাড়া করতে হবে। মূলত তার নাম জানার ইচ্ছেটাও আমার নেই। আমি আসলে তাকে জ্বালানোর জন্য এসব করি। আমি তাকে ছাদে দেখে ছাদে না উঠে দৌড়ে রুমে গিয়ে হারমোনিয়ামটা আনলাম। তারপর ছাদে বসে গান ধরলাম। তুমি দুঃখ পাও, তুমি কষ্ট পাও, এই আমি চাই, তুমি বোঝো না এই আমাকে, শুধু ছিলে ছলনায়। এইটুকু গাইতেই দেখি আব্বু তবলা হাতে দৌড়ে আসছেন। আমি গান থামিয়ে হাঁ করে কিছুক্ষণ আব্বুর দিকে তাকিয়ে রইলাম। সামনে তাকিয়ে দেখি হিরো আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আব্বু আমার পাশে বসে বললেন, বর্ণ, আবার প্রথম থেকে শুরু কর, তবলা ছাড়া গান হয় নাকি? আমি হারমোনিয়ামে হাত রেখে সামনে তাকিয়ে দেখি যুবক আমাদের দিকে হতভম্ব হয়ে মুখ হাঁ করে তাকিয়ে আছে। সে হয়তো এই বয়সে আব্বুর আচরণে হতবাক হয়েছে। আমি গান শুরু করলাম আর আব্বু তবলা সহ গানে যোগদান করলেন। দুই কাওয়ার দুই রকম সুরেলা, কা কার সাথে বিস্ময়কর হারমোনিয়ামের সুর আর ধুমধাম তবলার আওয়াজ শুনে ছেলের মুখ করুণ হয়ে গেল। সে দেরি না করে দ্রুত নিচে চলে গেল। সে চলে যাবার পর আব্বু আর আমি খুব হাসলাম। আব্বু হাসতে হাসতে বলেন, যুবক জব্দ হয়ে বলে মনে হচ্ছে। আরও কিছু করা যায় কি না ভাবতে হবে। কি বলিস তুই? আব্বু এমনভাবে বলছেন যেন তিনি একাই যুদ্ধ জয় করে দেশ উদ্ধার করে সরকারের হাতে তুলে দিয়েছেন। আমি অবাক হচ্ছি আব্বুর উৎসাহ দেখে। আমিও উৎসাহ নিয়ে বললাম, হ্যাঁ আব্বু, ভেবে বের করো। আব্বু আরও উৎসাহ নিয়ে বললেন, দাঁড়া, আমার একটা তরুণ বন্ধু আছে, তাকে ফোন করে কিছু আইডিয়া নিব। আব্বুর কথা শুনে হতভম্ব হয়ে গেলাম। বুঝছি না আব্বু এত খুশি কেন। মনে এক গাদা সন্দেহ নিয়েও খুশির ভান করে বললাম, ওয়াও, দারুণ হবে। আব্বু খুব খুশি খুশি মুডে বললেন, জানিস বর্ণ, আমি কিন্তু খুব এনজয় করছি।
আব্বুর উল্লাস দেখে মনে হচ্ছে আব্বু হাই স্কুলের স্টুডেন্ট হয়ে গেছেন। আমি তো ঘন ঘন হতবাক হচ্ছি। ইসমাইল হেসে বলল, সে তো বুঝতেই পারছি আব্বু। শোনো বর্ণ, নতুন আইডিয়াতে তাকে জ্বালাতে হবে। জলে জলে যেন সে প্রেম সাগরে ডুব দিয়ে মুক্তি পেতে চায়। আব্বুর কথা শুনে আমি হতবাক হয়ে বললাম, কিসের প্রেম সাগর? আব্বু একগাল হেসে বলেন, আরে সে যেন পিছনে তোর প্রেমে পড়ে, সেটাই বলছি। একটু এদিক সেদিক করে আমি রেগে গিয়ে বললাম, আমার প্রেমে ওর পড়তে হবে না। কেন? আমি রাগের চোখ দেখে আব্বুর ভরকে গিয়ে বললাম, সেটাও তো ঠিক, তোর প্রেমে তার পড়তে হবে কেন? ঠিক আছে, পড়তে হবে না।